নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, স্বীকারোক্তি। আসুন গল্পটি শোনা যাক। সুকন্যা মুম্বাই থেকে বিমানে করে কলকাতায় যাচ্ছে। সে মুম্বাইতে থাকে। সে একজন চাকুরিরতা মহিলা। সে চাকরি করে মুম্বাইতে। সেখানে তার সংসার আছে, তার স্বামী, সন্তান সবাই আছে। সুকন্যা মাঝারি মাপের সুন্দরী, মাজা মাজা রং, দীর্ঘাঙ্গী নয়, মাঝারি লম্বা, চোখ, নাক, মুখ খুব সুন্দর, বেশ উজ্জ্বল চেহারা। মধ্য 40-এও তার দিকে তাকিয়ে দেখে সবাই। সুকন্যা বড় হয়েছে এক ছোট্ট শহরে, এক শিল্প শহরে। তার কোনো আভিজাত্যপূর্ণ বংশ পরিচয় নেই। সে তার মায়ের কাছে মানুষ হয়েছে। মাও ছিল এক বিধবা মায়ের মেয়ে। সেই শহরে এক বড় অফিসারের বাংলোয় মায়ের মা থাকতো, আউট হাউসে। মানে সেই বাংলোয় গিন্নিমার খিদমতগারি করত। সেইখানেই অল্প বয়সে তার দিদিমা মারা যায়। মা তখন যুবতী। গিন্নিমা মাকে কাজে বহাল রাখেন। সুকন্যার মায়ের তখন 22-23 বছর বয়স। মা খুব সুন্দরী ছিল। সুকন্যা তার নিজের কোনো পরিচয় জানে না। তার মায়ের বাবাকে তাও সে জানে না। সে নিজের বাবার পরিচয়ও জানে না। দিদিমা মারা যেতে মা সেই বাড়িতেই কাজ করতে লাগলো। গিন্নিমারও বেশি বয়স ছিল না। কয়েক বছর হলো বিয়ে হয়ে এসেছেন, তাই অত পরিণত ছিলেন না। একলা সুন্দরী মহিলাকে রাখতে নেই এটা জানতেন না। কারণ সব কর্তামশাইরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন না। গিন্নিমা তো কোনো না কোনো সময় বাড়ি থাকবেন না, আর ঘরের কাজ করতে আউট হাউসের মহিলাকেই যেতে হয়। এই রকমই এক সময় গিন্নিমার অনুপস্থিতিতে তার মাকে কর্তাবাবুর মনোরঞ্জন করতে হয়। গিন্নিমা তখন তার বড় পুত্র সন্তানটিকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন আরেকটি সন্তানকে ঘরে আনতে। তা বাবু কি আর উপসী থাকবেন দীর্ঘ সময়? ফলশ্রুতি তার মাও গর্ভবতী হয়ে পড়ে। সুকন্যা মাকে কোনোদিন কিছু জিজ্ঞেস করেনি। সে কানাঘুষায় সব শুনেছিল। সে শুনেছিল গিন্নিমা একটি কন্যা সন্তান নিয়ে ফিরে এসে সব দেখে শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কয়েকদিন চুপ করে থেকেছিলেন। তারপর মায়ের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছিল। গিন্নিমা মাকে বিশ্বাস করেননি, আবার অবিশ্বাসও করতে পারেননি। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভুগে ভুগে তিনি শেষে মাকে নিয়ে যান কোনো এক নার্সিংহোমে বাচ্চাটা নষ্ট করার উদ্দেশ্যে। মার কোনো মতামতের মূল্য ছিল না। গিন্নিমা অনেক চেষ্টা করেও বাচ্চা নষ্ট করাতে পারেননি। কোনো ডাক্তারই রাজি হননি। গিন্নিমা তার মাকে প্রায় আউট হাউসে বন্দিনী করে রেখেছিলেন। ব্যথা উঠলে কোনো গভর্নমেন্ট হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অনাহুত আমি জন্ম নিই। আমার মাও হয়তো চায়নি আমার জন্ম হোক। মা যতই আমার মৃত্যু কামনা করুক না, আমি জন্মালাম এবং পুরোপুরি সুস্থ সুন্দর বাচ্চা। আমার মাকে দোষ দিয়ে লাভ নেই। তখনকার দিনে এক গরিব অসহায় কুমারী মা কী বা করতে পারে? আর মা তো সেই মহাভারতের যুগের রাজকুমারী না, এক দরিদ্র হতভাগী পরিচারিকা।
আমি তো জন্ম নিলাম। আবার সেই বাড়িতেই মা আসলো। গিন্নিমাই নিয়ে আসলেন, কারণ বাইরে তো 5 কথা উঠবেই, আর বাঙালি তো সব জায়গাতেই আছে, তা নিন্দামন্দ তো হবেই। গিন্নিমা নিজের সংকট বুঝেই নিঃশব্দে মাকে আবার তাঁর আউট হাউসে ফিরিয়ে আনলেন। আমি বড় হতে লাগলাম। মা কাজও করতো, আবার আমার দেখভালও করতো। বাচ্চাকে বড় তো করতে হবে, আর শিশুরা তাদের দাবি পুরোই আদায় করে ছাড়ে। আমি যখন হাঁটাচলা করতে শিখলাম, আমি প্রায়ই মূল বাড়ির দিকে চলে যেতাম, কারণ আমার মাকে খুঁজতে। আমার মা পছন্দ করতো না। মা আমাকে দেখতে পেলেই ধরে নিয়ে আসতো, হাতে একটা বিস্কুট বা এক বাটি মুড়ি দিয়ে ঘরে বসিয়ে দরজা বন্ধ করে দিত, নিজের কাজে চলে যেত। আর গিন্নিমার যদি চোখে পড়তো তো বিষ ঝরে পড়তো চোখ দিয়ে। শিশুরা অনেক কিছু বুঝতে পারে, হয়তো প্রকাশ করতে পারে না। তবে সে কর্তামশাইকে কোনো দিন দেখতে পেত না। মা ওই নামেই ডাকতো দুজনকে, কর্তামশাই আর গিন্নিমা। মার দেখা দেখি সেও ওই নামই অনুসরণ করত। তাকে অবশ্য কোনো দিন ডাকতে হয়নি। বছর 5 বয়স হতে হতেই সে আর কোনো দিন বাড়ির ভিতর দিকে যেত না। তবে ওই বাড়ির ছেলে অভিষেক, যে তার থেকে বছর 6-7 বড় হবে, সে তাকে ডাকত, বাগানে তার সাথে খেলা করত। গিন্নিমার কন্যারত্নটি অবশ্য তাকে দেখলেই মুখ বেঁকাতো। আসলে সব শিশুরাই কিছু বোঝে, আসল কারণটা জানে না, কিন্তু মায়ের বিরাগটা বোঝে। কর্তামশাইয়ের সঙ্গে কালে কসমিনে যদি কোনো দিন বাগানে দেখা হতো, তিনি স্নেহের চোখে তাকাতেন, আমার মাথায় হাত বুলোবার চেষ্টা করতেন। আমি সরে যেতাম। ওখানে একমাত্র দাদার সঙ্গেই আমার সদ্ভাব ছিল। অদ্ভুত ব্যাপার। আমি আউট হাউসে কাজের লোকের মেয়ে, সেই আমি ভর্তি হলাম একটি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে। আমার মা আমার গার্ডিয়ান হলো, কারণ আমার বাবার একটা কল্পিত নাম দিয়ে মৃত ঘোষণা করা হয়েছিল। আমি মন দিয়ে পড়াশোনা করতাম, ভালো রেজাল্ট করে উপরের ক্লাসে উঠতাম। অভিষেক দাদা আমাকে পড়া দেখিয়ে দিত। গিন্নিমা বারণ করলেও অভিষেক দাদা শুনতো না। সে আমার সঙ্গে ছোট বোনের মতোই ব্যবহার করত। আমি নামি দামি স্কুলে যেতাম বটে, কিন্তু ঘরে আমি মার সঙ্গে আলু সিদ্ধ ভাত খেয়ে বড় হয়েছি। আমি বড় হতে হতে গিন্নিমার হাবভাব দেখে সব বুঝতে পেরেছি। গিন্নিমার বিতরাগ দেখে আমি আহত হয়েছি। অভিষেক দাদাও হয়তো তাই বোধহয় আমাকে বলতো, ভালো করে পড়ো, বড় হয়ে যাও তাড়াতাড়ি। আমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ছিল শুধু খাওয়ার আর জামা কাপড় কেচে আয়রন করে দেওয়ার। মার সঙ্গে কোনো দিন সেভাবে কোনো হৃদ্যতামূলক সম্পর্ক গড়ে ওঠেনি। আমি আমার মায়ের দায়িত্ব পালন করতে চেয়েছিলাম, কিন্তু ভালোবাসিনি। কেন আমি আজও জানি না। অভিষেক দাদা স্কুল পাশ করে ওই শিল্প শহর ছেড়ে অন্য জায়গায় চলে গেল ইঞ্জিনিয়ারিং পড়তে। আমি বড় একা হয়ে গেলাম। পড়াশোনাতে আরও মন দিলাম। স্কুল পাশ করে ওই শহরেই কলেজে গেলাম। ওই বাড়ির মেয়ে রেবতীর পড়াশোনায় মন ছিল না, অন্যদিকে মন দিত। সে সবসময় সাজগোজ আর প্রেম নিয়ে থাকতো, আমার দিকে বিরাগের দৃষ্টিতে দেখত। আমি কলেজে যাওয়ার পর আর কর্তামশাইয়ের সাহায্য নিইনি, নিজে টিউশন করে চালিয়ে নিয়েছি। কর্তামশাই মনক্ষুণ্ণ হয়েছিলেন, আমার কিছু করার ছিল না। কলেজ পাশ করে আমি বাইরে যাওয়ার চেষ্টা করি। আমি দিল্লিতে খুব বড় ইউনিভার্সিটিতে চেষ্টা করি এবং সুযোগও পেয়ে যাই, স্কলারশিপও পাই। সেই প্রথম আমি বাড়ির ভিতর থেকে ডাক পাই। আমার মা এসে বলে,
কর্তামশাই তোকে ডাকছেন। আমরা যেহেতু ওখানেই থাকি তাই আমি যেতে বাধ্য। মনে বিরাগ নিয়েই গেলাম। তিনি আমাকে বসতে বললেন। কোনো দিন বাড়ির ভিতর ঢুকিনি। আমি বসলাম ওনার দিকে মুখ করে। উনি বললেন, তুমি নাকি দিল্লি চলে যাবে? তোমার মাকে কে দেখবে? আমি ভয় পাইনি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি পাই, তারপর মাকে নিয়ে যাব। তার আগে তো আমি মায়ের খরচ চালাতে পারবো না, তাই দায়িত্বও নিতে পারবো না বলে আমি কোনো উত্তরের অপেক্ষা না করে উঠে চলে আসি। আমি দিল্লি চলে গেলাম। পড়াশোনা করতে লাগলাম মন দিয়ে। অভিষেক দাদার সঙ্গে যোগাযোগ ছিল। আমি পড়াশোনা শেষ করে খুব ভালো চাকরি পাই। সময় লেগেছিল 3-4 বছর। আমার মাকে আর আমাকে দেখতে হয়নি। মা সবাইকে মুক্তি দিয়ে চলে গিয়েছিল। আমি মার কাজ করতে সেই শিল্প শহরে গিয়েছিলাম। অভিষেক দাদার সঙ্গে দেখা হয়েছিল। তখন ফোন হয়েছিল, আমাদের ফোনে কথা হতো। মায়ের এমন কিছু ছিল না যা আমি নিয়ে আসতে পারি, তাই মায়ের কাজ সম্পন্ন করে আমি ফিরে আসি। এখানেই এক বাঙালি ভদ্র ছেলের সাথে আমার আলাপ হয়। তাদের বাড়িতেও আমার জন্মবৃত্তান্ত নিয়ে চর্চা হয়নি। আমার মা ছিল, এখন আর নেই, বাস এই। দুজনেই চাকরি করি। আমার বিয়ে হয়, তারপর আমরা মুম্বাইতে যাই। ওখানেই সংসার পাতি। আমাদের সন্তানও হয়। অভিষেক দাদার কাছে খবর পাই তার বাবা অবসর নিয়ে কলকাতায় বসবাস করছেন। বোনের বিয়ে হয়ে গেছে। অভিষেক দাদাও বিয়ে করেছে, ব্যাঙ্গালোরে আছে। একদিন হঠাৎ অভিষেক দাদার ফোন আসে। সুকন্যা, তোমাকে একবার কলকাতায় আসতে হবে। বাবা মারা গেছেন। উনি তোমার জন্য একটা চিঠি রেখে গেছেন, বন্ধ খামে। তুমি এসো একবার। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অভিষেক দাদার বারংবার অনুরোধে আমি রাজি হই। কারণ ওই আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী ছিল আমার চরম দুর্দিনে। তাই আমি বিমানে চড়ে কলকাতা যাচ্ছি। কলকাতা পৌঁছলাম, হোটেলেই উঠেছি। তারপর অভিষেক দাদার দেওয়া ঠিকানা অনুযায়ী ওদের বাড়িতে গেলাম। দেখলাম গিন্নিমার বয়স হয়েছে, চেহারাও ভেঙে গেছে। অভিষেক দাদা একটা বন্ধ খাম আমার হাতে দিল। আমি ব্যাগে রেখে দিলাম। কিছুক্ষণ সৌজন্যমূলক কথাবার্তা বলে আমি হোটেলে ফিরে আসি। পরের দিন আমার আবার মুম্বাই ফিরে যাওয়া। হোটেলে এসে খামটা খুলি, দেখি লেখা আছে, সুকন্যা, সারা জীবন তোমার আর তোমার মায়ের সাথে অন্যায় করেছি। তুমি আমারই কন্যা, আমি তোমার পিতা। জানি তুমি আমার পিতৃত্ব স্বীকার করবে না, তাই তোমাকে কিছু দিয়ে আমি ছোট করলাম না। অনেক বড় হয়েছো নিজের চেষ্টায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরও বড় হও। নিজের দোষ স্বীকার করে নিজের কাছেই দায়মুক্ত হলাম। ভালো থেকো কর্তামশাই।